আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফিরলাম আবারও জনসংখ্যা বিষয়ক ক্লাসে। অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় জনসংখ্যা বিষয়ক। আচ্ছা, আমি একটু জনসংখ্যা বিষয়ক অঙ্ক করানোর আগে আমার বাকি যে দুইটা পার্ট আছে, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, এগুলো নিয়ে একটু আলোচনা করি, জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে বিশেষ করে। মূলত হচ্ছে মানব সম্পদ কাকে বলে তা আমাদের জানতে হবে। মানব সম্পদটা প্রথমত মানব সম্পদকে ইংরেজিতে বলা হয় হিউম্যান রিসোর্স। মানব সম্পদকে ইংরেজিতে বলা হয় হিউম্যান রিসোর্স। মানব সম্পদ মানে কি? একটা দেশের কর্মক্ষম মানুষগুলোকে বলা হয় মূলত মানব সম্পদ। অর্থাৎ তোমার মাঝে একটা ট্যালেন্ট আছে, বিভিন্ন জনের মাঝে বিভিন্ন রকমের ট্যালেন্ট থাকতে পারে, এই ট্যালেন্টগুলো হচ্ছে দেশের খাতিরে ইউজ করা, এটাই হচ্ছে মানব সম্পদ। অর্থাৎ কোনো দেশের কর্মক্ষম শ্রমশক্তিকে বলা হয় মানব সম্পদ। এরপর আমাদের পরবর্তীতে যেতে হবে মানব সম্পদ উন্নয়ন। অর্থাৎ এই মানব সম্পদ গুলোকে আমাদের উন্নয়ন করার জন্য উন্নয়ন, এই মানব সম্পদের উন্নয়ন কাকে বলে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় HRD, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসম্মত সেবা, তারপর হচ্ছে চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি এবং প্রশিক্ষণ, বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদের আমাদের উন্নয়ন ঘটানো যায়। অর্থাৎ একজন অদক্ষ শ্রমিককে আমি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হতে সাহায্য করতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। উপযুক্ত শিক্ষা লাগবে, উপযুক্ত প্রশিক্ষণ লাগবে, উপযুক্ত স্বাস্থ্যসম্মত বাসস্থান থাকতে হবে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে আমরা কি করতে পারি? মানব সম্পদের উন্নয়ন ঘটাতে পারি। আচ্ছা, বেশি একটা প্রশ্ন আসে এখানে। মানব সম্পদ, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন মূলত। এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে এসেছে মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কি? স্বাভাবিকভাবে একজন অদক্ষ শ্রমিক থেকে দক্ষ শ্রমিকের মজুরি বেশি। তাহলে দক্ষ মানুষ কিভাবে হয়? কাজ শিখবে কিভাবে? প্রশিক্ষণের মাধ্যমে। অবশ্যই প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখবে। ঠিক আছে, তাহলে এই মানব সম্পদকে আমরা এটার উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রশিক্ষণের কর্মীকে বা শ্রমিককে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে এই মানব সম্পদের উন্নয়ন আমরা কি করতে পারি? ঘটাতে পারি। তারপর হচ্ছে মানব সম্পদ থেকে মূলত আসবে সৃজনশীল পার্ট, যেগুলো আছে সৃজনশীল অংশটা মূলত হচ্ছে মানে দক্ষ একটা উদ্দীপক দিবে, এখানে বলবে অমুক অমুক শ্রমিক কাজ করে একটা কারখানার মধ্যে। ঠিক আছে, কতজন শ্রমিক এইখানে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য বিভিন্ন রকমের কথা এখানে উল্লেখ থাকবে উদ্দীপকের মধ্যে। তোমরা এগুলো মূলত এমনি সৃজনশীল অংশটা পারা যাবে মানব সম্পদ থেকে। ঠিক আছে, প্রশিক্ষণের গুরুত্ব, হ্যাঁ, তারপর হচ্ছে চিকিৎসার গুরুত্ব, এগুলা এই বিষয়কে একটু লেখাপড়া করলেই মূলত তোমরা মানব সম্পদ উন্নয়ন থেকে সৃজনশীলের আনসার করতে পারবা। এবার আসি আত্মকর্মসংস্থান অংশ। আত্মকর্মসংস্থান, এটাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। সেলফ মানে হচ্ছে নিজের, কর্মসংস্থান মানে হচ্ছে কাজ সৃষ্টি করা, অর্থাৎ নিজের কাজ সৃষ্টি করা, এমপ্লয়মেন্ট। আত্মকর্মসংস্থানকে ইংরেজিতে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ নিজেই নিজের কর্ম সৃষ্টি বা খুঁজে নেওয়াকে বলা হয় আত্মকর্মসংস্থান। অর্থাৎ নিজেই নিজের কর্মসংস্থান করাকে বলা হয় আত্মকর্মসংস্থান। অর্থাৎ নিজের কাজ নিজে খুঁজে নেওয়া এবং নিজেই করা, এটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। অর্থাৎ বলে না নিজের পায়ের উপর নিজে দাঁড়ানো, এইটাই আত্মকর্মসংস্থান। আচ্ছা, আত্মকর্মসংস্থানের জন্য করণীয় কিছু পদক্ষেপ আছে। কি কি পদক্ষেপ গ্রহণ করলে একজন উদ্যোক্তা স্বকর্মসংস্থানে সে প্রতিষ্ঠিত হতে পারবে? সেই ক্ষেত্রে কিছু পদক্ষেপ আছে। প্রথমত হচ্ছে তার চিন্তা করতে হবে তার কতটুকু, তার মেধা, শিক্ষা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কতটুকু, সেই প্রথমত এই এবং আর্থিক পরিমাণের অংশ, তার ক্ষমতা কতটুকু, হ্যাঁ, আত্মবিশ্বাস কতটুকু, এটা তার মাথায় প্রথমে সেট করতে হবে, সে কতটুকু যোগ্য কাজটা করার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে সে কি কাজ করবে, আমি কি কাজ করব, হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট। এবং 3 নম্বরটা হচ্ছে কাজটার ভালো দিক এবং খারাপ দিক কি কি, কাজটার সবল দিক কোনগুলা, দুর্বল দিক কোনগুলা, সেটা বিবেচনায় আনতে হবে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, এরকম অনেক পয়েন্ট আছে, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের নাম বলি। 4 নম্বরটা হচ্ছে
কাজটার মধ্যে যে আমি করতে যাব, কাজটার আর্থিক ঝুঁকি আছে কিনা, ব্যবসায়িক ঝুঁকি আছে কিনা, হ্যাঁ, খাঁটি ঝুঁকি আছে কিনা। খাঁটি ঝুঁকি মানে হচ্ছে দুর্যোগ জনিত ঝুঁকি আর কি, প্রাকৃতিক দুর্যোগ, যেমন অনেক দোকানে পানি উঠে যায়, হ্যাঁ, আমি একটা দোকান দিলাম, মনে করো দোকানে পানি উঠে গেল, আছে না দুর্যোগ জনিত ঝুঁকি থাকে এরকম। তাহলে এরকম ঝুঁকি আছে কিনা এগুলো মাথায় নিয়ে আসতে হবে, বিবেচনা করে ফেলতে হবে। হুট করে আমি একটা দোকান দিয়ে দিলাম, হইলো না, দেখা যাচ্ছে বছরে 6 মাস পানি থাকে, এইভাবে হইলো না। তাহলে আমাদের কাজ করার আগে এইসব বিষয় চিন্তা করতে হবে, অর্থাৎ আত্মকর্মসংস্থানের জন্য করণীয় পদক্ষেপ হচ্ছে এগুলা। 5 নাম্বার পদক্ষেপে আসি। 5 নাম্বার পদক্ষেপটা হচ্ছে সর্বদা আমি আত্মবিশ্বাসী থাকতে হবে, আমার দূরদৃষ্টি থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন মনিটরিং সর্বদা ওই কাজের রিলেটেড মানুষগুলোর সাথে, কর্মীর সাথে আমার মনিটরিং এ থাকতে হবে, যোগাযোগের মধ্যে থাকতে হবে, আর দূরদৃষ্টি সম্পন্ন, আর সবসময় একটা চ্যালেঞ্জিং হিসেবে কাজটা নিতে হবে। আমার কোনো কম্পিটিটর আছে কিনা, হ্যাঁ, সেম ব্যবসা করে এরকম কেউ আছে কিনা, সেম কাজ করে, হ্যাঁ, তার ব্যবসার ধরন কিরকম, আমি কিরকম ব্যবসা করছি, একটা কম্পিটিশন। তারপর হচ্ছে সবসময় মাথায় এটা রাখতে হবে, 6 নাম্বারটা হচ্ছে সবসময় মাথায় এটা রাখতে হবে, আমি অলওয়েজ আমি যে কাজটা করছি আমি ইনশাল্লাহ পারবো। এই আত্মবিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে যে আমি পারবো, আমি এই কাজটাতে নেমেছি, আমি এই কাজটা পারবো, এটা শেষ আমি দেখতে চাই। ঠিক আছে, এইরকম এই সব পদক্ষেপগুলো একজন আত্মকর্মসংস্থানের জন্য এই সব পদক্ষেপগুলো গ্রহণ করা করণীয় বলে আমি মনে করি। আচ্ছা, তারপর হচ্ছে বেকারত্ব। বেকারত্ব কাকে বলে জানতে হবে। বেকারত্ব বেশিরভাগই আসে বোর্ড কোয়েশ্চেনে। বেকারত্ব দেখলাম, বেকারত্বকে ইংরেজিতে বলা হয় আনএমপ্লয়মেন্ট। বেকারত্বকে ইংরেজিতে বলা হয় আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ বেকারত্ব মানে হচ্ছে, বলে না বেকার, আমি বেকার, কোনো কাজ করি না, যার অর্থাৎ যে শ্রমিকের বা শ্রমিক বলেই বলি, যে শ্রমিকের কোনো কাজ নেই, তাকে বলা হয় বেকার বা বেকারত্ব। অর্থাৎ যে মানুষটা শিক্ষিত হয়েও কাজ পাচ্ছে না, হ্যাঁ, যোগ্যতা অনুসারে কম মজুরিতে, হ্যাঁ, কাজ পাচ্ছে না, বা যোগ্যতার কারণে কাজ পাচ্ছে না, হ্যাঁ, তাকে বলা হয় বেকার বা বেকারত্ব। ঠিক আছে, এই সময়টা, যে সময় বা যতক্ষণ সময় ধরে ওই মানুষটা কোনো কাজে লিপ্ত থাকবে না, অর্থনৈতিক কাজে লিপ্ত থাকবে না, তাকে বলা হয় বেকারত্ব। আচ্ছা, শুরু করতে হবে আমাদের জনসংখ্যা বিষয়ে কিছু ম্যাথ। হয়তো তোমরা এখন আমার ফেস দেখতে পাবেন, আমি সরাসরি খাতায় মনিটর করছি, সরাসরি আমি খাতায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে, যেহেতু হোয়াইট বোর্ড নাই, প্রয়োজনীয় ভিডিও স্ট্যান্ড নাই, আমি দুঃখিত এটার জন্য। শুরু করছি জনসংখ্যা বিষয়ক গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। ঠিক আছে, তোমরা একটু দৃষ্টি দাও। আচ্ছা, শুরু করব জনসংখ্যার। তোমরা দেখো জনসংখ্যার ঘনত্ব, এই যে জনসংখ্যার ঘনত্ব বিষয়ক ম্যাথ, আমি এখানে দেখো জনসংখ্যার ঘনত্বের নির্ণয়ের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। জনসংখ্যার ঘনত্বকে ইংরেজিতে বলা হয় ডেনসিটি অফ পপুলেশন, সংক্ষেপে বলা হয় ডিপি। এই ডেনসিটি ডি, পপুলেশনের পি, ডিপি। মোট জনসংখ্যা, মোটকে বলা হয় টোটাল, জনসংখ্যাকে বলা হয় পপুলেশন, সুতরাং এটাকে সংক্ষেপে বলা হয় টিপি। মোট আয়তন হচ্ছে টোটাল এরিয়া, ঠিক আছে, আয়তন এরিয়া টিএ। আচ্ছা দেখো, একটা উদাহরণস্বরূপ দিল, 2005 সালে বাংলাদেশে মোট জনসংখ্যা ছিল 14,18,00,000 জন এবং আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সুতরাং ওই বছরের জনসংখ্যার ঘনত্ব, তোমাদেরকে প্রশ্নে বলবে ঘনত্বের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে জনসংখ্যার ঘনত্ব ডিপি সমান মোট জনসংখ্যা ডিভাইড বাই মোট আয়তন। মোট জনসংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা আনসার পেয়ে যাব। এই টিপি ডিভাইড বাই টিএ, দেখো 14,18,00,000 জনসংখ্যাকে 1,47,570 বর্গ কিলোমিটার দ্বারা আমরা কি করলাম, ভাগ করলাম। ভাগ করার পরে পাইলাম কত, 960.90। দশমিকের পরে আমরা জানি 5 এবং 5 থেকে তদূর্ধ্ব সংখ্যা থাকলে এটার জন্য আমরা 1 ধরবো, তাহলে 961 জন। আনসার হচ্ছে 961 জন। আচ্ছা, শুরু করি পরের টপিকসে যাই, সেটা হচ্ছে জন্মহার, বার্থ রেট। ইংরেজিতে বলা হয় বার্থ রেট। এটাকে সংক্ষেপে ধরবো আমরা বি এবং রেটের আর, বিআর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এফ। জন্মহার নির্ণয় করতে বললে সূত্র হচ্ছে এটা, বিআর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এফ ইন্টু, এটা হচ্ছে ইন্টু অর্থাৎ গুণ, ইন্টু 1000 অর্থাৎ 1000। আই দ্বারা কি বোঝায়, আই মানে হচ্ছে ইনফ্যান্ট মানে হচ্ছে জন্ম নেয়া জীবিত শিশু। এফ মানে হচ্ছে ফার্টিলিটি বা উর্বরতা শক্তি সম্পন্ন মহিলা।
অর্থাৎ সক্ষম মহিলার সংখ্যা। দেখো একটা প্রশ্ন এখানে দেখলাম, দড়ি বছরে 20 লক্ষ মহিলা 80 লক্ষ শিশু জন্ম দিলে জন্মহার হবে কত? জন্মহার নির্ণয় সূত্র BR=I/F × 1000। কয়জন মহিলা? তাহলে F হচ্ছে মহিলা, এই F হচ্ছে মহিলা, 20 লক্ষ মহিলা 80 লক্ষ শিশু জন্ম দেয়, ইনফ্যান্ট। আই হচ্ছে 80 লক্ষ, 20 লক্ষকে 80 লক্ষকে 20 লক্ষ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি, দেখো তোমরা দেখো এখানে এখানে আছে 6টা শূন্য, এখানে 6টা শূন্য, 6টা শূন্য 6টা শূন্য কাটা দিলে 8কে 2 দিয়ে কাটলে পাওয়া যায় 4। 4 আর গুণ হচ্ছে 4 আর 1000 গুণ করলে পাচ্ছি আমরা 4000। সুতরাং BR জন্মহার হচ্ছে 4000 জন। ঠিক আছে, একদম সহজ ম্যাথ এগুলা। তারপর আসি আমরা পরবর্তী ম্যাথে, মৃত্যুহার। মৃত্যুহার হচ্ছে ঠিক এরকম, সংক্ষেপে এটাকে ইংরেজিতে বলা হয় ডেথ রেট। তাহলে ডেথকে ইংরেজিতে ডি আর রেটকে আর, DR /D/P × 1000। ওকে, ডি মানে হচ্ছে ডেথ মৃতের সংখ্যা, পি মানে হচ্ছে পপুলেশন মোট জনসংখ্যা, ডি আর মানে হচ্ছে মৃত্যুহার। তাহলে ডি মানে হচ্ছে ডেথ। এখানে একটা প্রশ্নটা আমরা দেখি, প্রশ্নে লেখা হয়েছে কি, প্রশ্নে লিখলো দেখলাম, ধরি বছরে 10 কোটি জনসংখ্যার মধ্যে 10 লক্ষ মারা যায় বছরে। ঠিক আছে, এই ক্ষেত্রে মৃত্যুহার কত? মৃত্যুহার DR=D/P × 1000। ডি মানে হচ্ছে ডেথ, মারা যায় কত? 10 লক্ষ, এই 10 লক্ষকে, তারপর পি হচ্ছে পপুলেশন জনসংখ্যা 10 কোটি, 10 লক্ষকে 10 কোটি দ্বারা ভাগ করলাম, পাইলাম 0.01। ক্যালকুলেট করো, পাবা, ক্যালকুলেটারে পাবা বা হাতে গুণে করো, গুণ 1000। তাহলে 0.01 এর সাথে 1000 গুণ করলে আমরা পাইলাম 10 জন। সুতরাং মৃত্যুহার ডেথ রেট DR=10 জন। আচ্ছা শূন্য জনসংখ্যা বৃদ্ধি, আমি থিওরিতে পড়িয়েছিলাম শূন্য জনসংখ্যা মানে হচ্ছে জনসংখ্যার কোনো পরিবর্তন না হওয়া একটা বছরে। তাহলে এটার একটা সূত্র আছে BR=DR। BR মানে হচ্ছে বার্থ রেট, DR মানে হচ্ছে ডেথ রেট, জন্মহার থেকে মৃত্যুহার। জন্মহার থেকে মৃত্যুহার বাদ দিলাম আমরা পাচ্ছি 0। সুতরাং ZPG=0। ZPG মানে জিরো পপুলেশন গ্রোথ। ঠিক আছে, জিরো পপুলেশন গ্রোথ, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। আচ্ছা শুরু করি। স্থূল জন্মহার বেশি বেশি ইম্পর্টেন্ট, VBI দিবা। স্থূল জন্মহারকে ইংরেজিতে বলা হয় ক্রুড বার্থ রেট, স্থূল জন্মহার। ঠিক আছে, স্থূল জন্মহারকে সংক্ষেপে বলা হয় CBR। এই ক্রুডের C, বার্থের B, রেটের R। CBR আমরা দেখলাম, CBR সমান হচ্ছে B/P × 1000। B মানে হচ্ছে বার্থ, শিশু, জীবিত শিশুর সংখ্যা। P মানে হচ্ছে বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা। পি মানে পপুলেশন। একটু তোমরা এই জন্য ইংলিশটা শিখাচ্ছি, ইংলিশ দেখলে তোমরা মূলত ইংলিশ জানলে মূলত বাংলাটা নির্ণয় করতে পারবা। আচ্ছা এখানে একটা প্রশ্ন বললো, ধরি কোনো দেশে 1 বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা 2000 জন এবং ওই বছরের জুন মাসে মোট জনসংখ্যা 40,000 জন। এই ক্ষেত্রে স্থূল জন্মহার নির্ণয় করার সূত্র হচ্ছে CBR=B/P × 1000। বি মানে হচ্ছে জন্মগ্রহণকারী, জন্মগ্রহণ করেছিল কত? এই যে 2000 জন, 2000 আর মোট জনসংখ্যা হচ্ছে 40,000। পি মানে পপুলেশন। বি 2000কে 40,000 দ্বারা ভাগ করলাম, পাইলাম 0.05। এটার সাথে 1000 গুণ করে পাইলাম 50 জন। তাহলে স্থূল জন্মহার CBR= হচ্ছে 50 জন। এবার আমাদের নির্ণয় করতে হবে স্থূল মৃত্যুহার। একটু দেখো, স্থূল মৃত্যুহারকে বলা হয় ক্রুড ডেথ রেট, CDR সমান হচ্ছে DP/1000। আচ্ছা ডি মানে হচ্ছে ডেথ বা বছরের মোট মৃতের সংখ্যা, পি মানে হচ্ছে পপুলেশন। আচ্ছা শুরু করি। পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা। আচ্ছা এখানে একটা প্রশ্ন দিল, ধরি কোনো দেশে মৃতের সংখ্যা হচ্ছে 1500 জন আর ওই বছরের জুন মাসে মোট জনসংখ্যা 60,000 জন। তাহলে CDR স্থূল মৃত্যুহার নির্ণয় করার সূত্র D/P × 1000। ডি হচ্ছে ডেথ, মারা গেছে 1500। পপুলেশন মানে জনসংখ্যা হচ্ছে 60,000। ঠিক আছে, 1500কে 60,000 দ্বারা ভাগ করলাম, পাইলাম 0.025 গুণ এই 1000, পাইলাম 25 জন। CDR সমান 25। ঠিক আছে। আচ্ছা প্রয়োজনীয় কিছু অঙ্ক আছে যেগুলো বোর্ডে আসছিল, এইগুলো অবশ্য বোর্ডে মনে করো, এখানে মনে করি এর মোট আয়তন 25,000, এটা হচ্ছে 25,320 বর্গ কিলোমিটার মোট আয়তন, এবং জনসংখ্যা হচ্ছে 1,50,03,200 জন। অপরদিকে বি এর আয়তন
20,500 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে 3,50,00,000 জন। উদ্দীপকে গতে জানতে চাইলো উদ্দীপকে এ ও বি এর জনসংখ্যার ঘনত্ব, এই যে ঘনত্ব দেখছো, এতক্ষণ সূত্র শিখাইলাম, এখন ম্যাথ আসছে, ঘনত্ব নির্ণয় করো। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আমি এমনি এ বি করে লিখলাম, দেখো সমাধান। এর জনসংখ্যা প্রথমে নির্ণয় করব, এর ডিপি, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ডেনসিটি অফ পপুলেশন, ডিপি, সংক্ষেপে ধরি ডিপি, ডিভাইড বাই টিপি ডিভাইড বাই টিএ, ঠিক আছে। পি মানে হচ্ছে জনসংখ্যা, মোট জনসংখ্যাকে আমরা মোট আয়তন, এরিয়া, মোট আয়তন দ্বারা ভাগ করব। এর হচ্ছে মোট জনসংখ্যা 25,320, 25,320, এর জনসংখ্যা হচ্ছে 1,50,03,200 জন, 1,50,03,200 জন। এইটাকে 25,320 দ্বারা ভাগ করলাম, পাইলাম 592.54। আমরা জানি দশমিকের পরে 5 এবং 5-এর তদূর্ধ্ব যদি সংখ্যা থাকে এটার জন্য আমরা 1 ধরবো, সেই জন্য 92 সাথে 1 যোগ করলে 593 জন। এর জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 593 জন। আমরা একটু দেখি, এবার বললো বি এর ডিপি অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সমান কত, টিপি ডিভাইড বাই টি এ। বিদেশের আয়তন হচ্ছে 20,500, এই 20,500, টি এ টোটাল এরিয়া 20,500 আয়তন। জনসংখ্যা হচ্ছে 3,50,00,000, জনসংখ্যা টি পপুলেশন হচ্ছে 3,50,000, সরি 3,50,00,000। আচ্ছা, তাহলে 3,50,00,000কে 20,000 দ্বারা ভাগ করলে পাইলাম 17,707.32, ঠিক আছে। এইটার জন্য আর কোনো কিছু যোগ হচ্ছে না, এটা তো তোমরা আনসার দিতে পারো 17.7, আমি আমরা প্রমাণ নাম্বার হিসেবে একটা নিলাম 17.7 জন। এটা হচ্ছে বিদেশের তোমার কি জনসংখ্যার ঘনত্ব। তাহলে তোমরা সুতরাং দিয়ে লিখবা, সুতরাং দেশের জনসংখ্যার ঘনত্ব 593 জন, সুতরাং বিদেশের জনসংখ্যার ঘনত্ব 1707 জন। আচ্ছা দেখো, এখানে আরেকটা এইভাবেও আসতে পারে প্রশ্ন, সেটা হচ্ছে 2010 সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা 15 কোটি, তারপর হচ্ছে 2010 সালের মোট জীবিত জনসংখ্যা 25 লক্ষ, 2010 সালের মোট মৃত জনসংখ্যা 20 লক্ষ। গতে জানতে চাইলে উদ্দীপক হতে প্রতি বছর প্রতি হাজার স্থূল জন্মহার ও মৃত্যুহার নির্ণয় করো। ওকে, স্থূল জন্মহার সিবিআর, স্থূল জন্মহারের সূত্র আমরা জানি সিবিআর ইকুয়াল টু বি ডিভাইড বাই পি ইন্টু 1000, ঠিক আছে। বি মানে হচ্ছে বার্থ রেট কত, জীবিত জনসংখ্যা দেখো 25 লক্ষ। তারপর পি মানে হচ্ছে জনসংখ্যা কতই দেখো, জনসংখ্যা দেখা যাচ্ছে 15 কোটি দ্বারা 25 লক্ষকে ভাগ করব, পাইলাম 0.0166, এটার সাথে 1000 গুণ করব, 1000 গুণ করে পাইলাম 16.66। দশমিকের পরে 6, 5 বা তার তদূর্ধ্ব সংখ্যা থাকলে এটার জন্য 1 ধরবো, তাহলে 1-এর সাথে 16 যোগ করলে পাই 17 জন। এবার বললো স্থূল জন্মহার নির্ণয় করলাম ও মৃত্যুহার, স্থূল মৃত্যুহার নির্ণয় করার সূত্র হচ্ছে সিডিআর ইকুয়াল টু ডি ডিভাইড বাই পি ইন্টু 1000। ডি মানে হচ্ছে ডেথ রেটে দেখো মৃতের সংখ্যা, এই যে মৃতের সংখ্যা হচ্ছে 20 লক্ষ, মৃতের সংখ্যা ডেথ রেট হচ্ছে 20 লক্ষ, আর পি মানে জনসংখ্যা এই 25 লক্ষ, ঠিক আছে। 15 কোটি, এই ভাগ করলাম 20 লক্ষকে 25 কোটি দ্বারা ভাগ করলাম, পাইলাম কত 0.0133, এটার সাথে 1000 গুণ করলাম, পাইলাম 13.33 সমান 13 জন। এই 2010 সালের স্থূল জন্মহার 17 জন ও স্থূল মৃত্যুহার 13 জন, ঠিক আছে। আমাদের ম্যাথের